আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি কামডা করলি বুড়ি, তোর কাছে এরম কিছু আশা করি নাই। আমার ভবিষ্যৎ তো ভাসতে ভাসতে চলছিল খালাম্মা। একটা স্থির ব্যবস্থা হওয়াতে কি আপনি খুশি হননি? হেল্লাইগা শেষমেশ চেয়ারম্যানের পোলার হাত ধরলি? কি জানি কেন আমার চোখে চেয়ারম্যানের ছেলেটাকেই ভালো লাগে। আর যাই বলেন খালাম্মা, মানুষটা ভালোই, আমার খুব খেয়াল রাখে, দেখতেও খুব সুন্দর। ঠকেছি বলে মনে হয় না, কি বলেন? জানি না, তোগো বয়সে চোখ কিরম ভালাই খোঁজ রাহে। দেখতে সুন্দর হইলেও তো মানুষজন মানুষ হয় না। আমার মাইজা মাইয়াডারে ডগ ডাক পোলা দেখা দিলাম বিয়া। হেই জামাই হইল জুয়াখোর। আল্লাহর রহমতে জুয়া জারি কমছে বছর 2-3 পরে, কিন্তু সিগারেট খাইয়াডা মাইয়া আমার যুদ্ধ কইরাও ছাড়াতে পারে নাই। আমার উনি তো সব কিছুতে নেই। মারামারি খুব পারে। হেই বাড়ির 2 পোলাই, আর তোর কাছে ভালা হইলে ভালাই। পরক্ষণে কণ্ঠ ফিসফিসে করে মজিদা জিজ্ঞেস করে, হের বাপ মার তোরে গালিগালাজ করে নাই তো? না তো। এত সোজা কইরাই মাইন্না লইল চেয়ারম্যান? আগে জানাইছিল নি? না না না, জানাইনি কিছুই। একটু মন খারাপ তো হয়েছেই। ছেলে না জানিয়ে বিয়ে করেছে, তাও আবার একটা অচেনা অপরিচিত মেয়েকে। অন্যথায় আরও কোনো ঝামেলা টামেলা হয়নি। শ্রাবণ নিজের কাপড় চোপড় গোছাতে গোছাতে বলল, এই তো সেদিন গেলাম, অথচ কত দীর্ঘ সময় মনে হচ্ছে। ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে যাই, আপনার সাথেও দেখা করে যাই। আপনার রান্নাবান্না ঠিকঠাক চলছে তো? ওই চলে আর কি। তোর কথা না একলা একলাই কত কই। মায়াডা আইছিল, ঘরটা ভরা ভরা লাগছিল। শ্রাবণ মুস্কি হেসে বলে, এই তো দূরে নেই, আপনার খুব কাছেই নিজের ঠিকানা হয়েছে। দেখতে ইচ্ছে হলেই যেতে পারবেন। আমরা হেই বাড়িতে যাই না। কেন? ঝগড়াঝাটি না, পূর্বের আমল থাইকাই। কি নিয়ে ঝগড়া? কত কারণ। জমি নিয়া কত কারাকারি হইল, বাড়ির সীমানা নিয়া কত মারামারি হইল, পোলাপান নিয়া লাঞ্ছনা ঝগড়া হইল। কিছু কইলেই চেয়ারম্যানের বাপ চাচা মারতে দৌড়ায় আইতো এই বাড়ি। পোলাগুলাও তো হেরামি হইল, আর হেরা বড় মানুষ। ছোট গো মারাইয়া যাইতে পারলে তাগো ঘাট সিধা। ক্ষমতার জোরে সবই করে। শ্রাবণ চুপ থাকে। আসলেই কিছু ক্ষমতাবান পাষাণ্ডের কাছে অসহায় মানুষগুলো ঠকে যায় প্রতিনিয়ত। তবে পৃথিবীতে এমনও বহু ক্ষমতাবান আছে যারা অসহায় সহায় হয়ে পাশে দাঁড়ায়। হয়তোবা তাদের পরিমাণ পাষণ্ডদের তুলনায় অতি সীমিত। ব্যাগের ভেতর পোশাক দিয়ে আর বইপত্র নিয়ে শেষ করে শ্রাবণ জিজ্ঞেস করে, কান্তা বাড়িতে নেই? মজিদা কিছুটা হতাশার নিঃশ্বাস ফেলে বলে, হ, মাইয়াডার বিয়াডা না ঠিক হই হই কইরাও ভাইঙা গেল। গত সন্ধ্যাবেলা হ্যায় বাড়িতে খবর আইছিলেন। শিরিনের মনটা ভারী হইয়া যায়। একটা মাত্র মাইয়া নিয়া কত আশা। চেহারাটাও তো ঢক ঢাক, গায়ের রংটা একটু শ্যামলা, ভালা ভোলা একটা পোলা। যদি আল্লাহ মিলাই দিত ভদ্র মাইয়াডারে। দোয়া করি। শ্রাবণ 500 টাকা চেপে দেয় মজিদার হাতে। এটা রাখুন খালাম্মা। এই মেয়েটাকে আশ্রয় দেওয়ার জন্য আপনার প্রতি বড় কৃতজ্ঞ। আমার যদি অনেকটা সামর্থ্য থাকতো তবে অনেকটাই দিয়ে যেতাম আপনাকে। আরে মাইয়া কি করে? কিছু লাগতো না, যা দিছস না। আর কত করে মানুষ। ভাঙা ঘরে আশ্রয় আর কি হয়? ধর না, রাখুন, দোয়া করবেন আমার জন্য। হ, ভালাই ভালাই সাবধানে থাইস। যাই তবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। উঠোনে নেমে কান্তার উদ্দেশ্যে গলা ছাড়ে শ্রাবণ। দৌড়ে বেরিয়ে আসে কান্তা। আপু আসছো? ভারী উচ্ছ্বাস তার চোখে মুখে।
শ্রাবণ ঠোঁটে হাসি রেখে রাস্তার দিকে পা বাড়ায়। মজিদা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। শ্রাবণ চলতে চলতে ধীর গলায় বলে, কি অবস্থা তোমার? আজকে অনেক খুশি আমি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এত খুশি হওয়ার দরকার নেই, ছোট ছোট বিষয়ে কম খুশি হওয়া ভালো। আরে বিষয় ছোট না, বড় বড়। জানো, বিয়েটা শেষ। দাঁত চেপে নিচু স্বরে হাসে কান্তা, যেন পিছু না কেউ আন্দাজ করে। শ্রাবণের ঠোঁটের ধারে হাসির রেশ থাকলেও সে তাল মেলায় না তার হাসিতে। উপদেশমূলক বলে, এটা শেষ মানেই শেষ নয়। যদি একান্তই ইচ্ছেটাও বাড়ি পর্যন্ত গাঁথা থাকে, তবে তাই হবে বিয়ের শেষ। ঠিক আছে, পড়াশোনা করছো, মনোযোগ দিয়ে করতে থাকো। ভাগ্যে কি আছে কারোই তা জানা নেই, কিন্তু যত জানতে চাইছে ব্যাপারটা যেন তত কঠিন হয়ে আসছে সামনে। ইনশাল্লাহ তুমি কিছু করতে পারবে, আমি জানি। এত নির্ভরশীল মানুষ আমি হতে চাই না কান্তা। কারণ মন ভাঙার কারণ হওয়াটা আমার জন্য নিতান্তই বড্ড কষ্টের। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। দেখি কিছু করতে পারি কিনা। আসছি আমি। আসবে তো মাঝে মাঝে? ইনশাল্লাহ, সুযোগ পেলেই আসবো দেখা করতে, কথা বলতে। আর হ্যাঁ, বিয়েটা ভাঙার ক্ষেত্রে আমার চেয়ে তোতা পাখির অবদান বেশি। আবার আমার জন্য তো কত কিছু করলো সে, কিন্তু তোমার নামে নালিশ দিল। সব দোষ নাকি তার উপর চাপাতে চাইছো? দেখ নালিশ। মিটিমিটি হাসে ভাবযোগে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো ওই বাড়িতে? আলহামদুলিল্লাহ, আসি। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কম করো, বুদ্ধি খাটিয়ে কাজ করো। পরিস্থিতি যত খারাপই হোক, উল্টাপাল্টা কোনো ভাবনা যেন মাথায়ও না আসে। উপদেশ প্রদান করে চলে আসে শ্রাবণ। চেয়ারম্যান বাড়ির গেট ছুতে না ছুতেই মাগরিবের আজান পড়ে। আফজাল হোসেন টুপি মাথায় মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছিলেন। শ্রাবণ তার সামনে পড়তেই মাথার ঘোমটাটা আর একটু সামনে টেনে সালাম দেয়। তিনি সালামের জবাব দিয়ে মুখে এবং হাতের ব্যাগে দৃষ্টি স্থির করেন। পরক্ষণে ধীর পায়ে বেরিয়ে যান। উঠোন হতে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে পরি। জিজ্ঞেস করে, ভাবিজান কই গেছিলেন? এই তো পোশাক আশাক নিয়ে এলাম। আমারে কইতেন, লগে যাইতাম। তুমি গিয়ে কি করতে? একটু ঘুরাও আইতাম, লগে কাপড় চোপড় নিয়ে আইতাম। থাক, এত কষ্ট করতে হবে না, আমি বেশি দূরে যাইনি। সাত্তার কাকাগো বাড়িতে গেলেন না? চিনি। আচ্ছা। ঘরে এসে ব্যাগ রাখে শ্রাবণ। মাগরিবের নামাজটা আদায় করে নেয়। কিছুক্ষণ খাটে বসে থাকে এমনি এমনি। পাশে অর্পা পড়ছে চেয়ার টেবিলে, তার দিকেও একটু নজর রাখছে। মেয়েটা পড়ে কম, ঝিমায় বেশি। পড়তে বসে 101টা হাই তুলে যাচ্ছে। পরীক্ষার প্যারায় যেন ঠেলে ধাক্কিয়ে পড়ছে। পড়িয়ে এসে চা দিয়ে গেল দুজনকেই। পারভিন একবার উকি দিয়ে দেখে গেছে মেয়ে পড়ে কিনা। শিক্ষক এসে প্রত্যেক দিনই কেবল নালিশ দিতে থাকে, তার পড়া হচ্ছে না। একদিনও পরিপূর্ণ পড়া দিতে পারছে না। তিনি শ্রাবণের দিকেও তাকিয়েছেন। শ্রাবণ হেলান ছেড়ে সোজা হয়ে জিজ্ঞেস করে, আম্মা, কিছু করতে হবে? নিরুত্তর চলে গেছেন পারভিন। আবার ফিরছেন মিনিট 2 পরেই। শ্রাবণের কাছে এসে বসেছেন। হাতে একজোড়া নতুন সিটি গোল্ডের চুড়ি। শ্রাবণ হাতের কাপ রেখে দিয়েছে, তিনি পাশে বসার পরপরই তাকিয়েছে চুড়ির দিকে। হাত টেনে এনে পারভিন চুড়ি দুটো দুহাতে ঠেলে দিতে দিতে বলল, বউ বেডিগো হাত খালি রাখলে সুন্দর দেখায় না। চুড়ি আর নাকের ফুল না থাকলে বেড়াইম্মা লাগে। নাকই তো ফুডাও নাই, ফুল দেই কেমনে? চুড়ি হাতে রাখো সব সময়। জি। চুড়ির মাপ মতোই হয়েছে। হাত ঘুরিয়ে ফিরিয়ে তা দেখে যেন সন্তুষ্ট হলো পারভিন। মাঝে মাঝে বাড়িতে এক মহিলা আসে মেয়েদের সাজসজ্জার সামগ্রী আর গহনাগাটি নিয়ে। পারভিন বাজারে খুব একটা যায় না, তাই চুড়ি কিনতে হলে কিছুদিন পর পর তার কাছ থেকে কিনে নেয়। আর এক পরি তো আছে, মহিলাকে দেখলেই পারভিনের আঁচল ধরে, আম্মা কানের দুল কিন্না দেন, আম্মা একটা কাজল কিন্না দেন, আম্মা একটা আতর কিন্না দেন। পারভিন মুখটা গম্ভীর রাখলেও এই ছোটোখাটো আবদার মেটাতে কার্পণ্য করে না। মাঝে মাঝে অর্পাও চায় টুকটাক। তার কানে সোনার দুল থাকায় তা চায় না ঠিক, তবে প্রায় লিপস্টিক আর ব্রেসলেট নেয় সে। আজ বিকেলে মহিলাটি এলেই আবার জেকে ধরেছিল পরি। মনে করে শ্রাবণের জন্য চুড়ি জোড়াও নিয়ে নিলেন তিনি। পারভিন উঠে যাওয়ার আগে আরও বললেন, তোমার শ্বশুর তোমারে বাইরে যাইতে নিষেধ করছে। নামাজের পরে ঘরে আইসায় বলতাছে বউ বাইরে যায় কে? আমি তো তোমারে পাঠাই নাই কোনো কাজে। আগের জীবন ভুলে এসব ঘোরাঘুরি বাদ দাও। এখন তুমি বাড়ির বউ, আর এইটা চেয়ারম্যান বাড়ি। আমি জামা কাপড়গুলোই আনতে গিয়েছিলাম আম্মা, আপনার ছেলের কাছে বলেই গিয়েছিলাম।
আর যাইও না। চলে গেছে পারভিন। হ্যাঁ না কিছুই বলেনি শ্রাবণ। তাকে আরও যেতে হবে হয়তো কত প্রয়োজনে। সে আপাতত মনোযোগ দেয় সিটি গোল্ডের চুড়িতে। ভালোই দেখাচ্ছে। একটু বেশি ম্যাচুরিটি এনে দিয়েছে যেন এই অলংকার। বাড়ির বড় বউ ঠোঁট কার্নিশে হাসি ফুটে শ্রাবণের। চুড়ির নকশায় হাত বোলায়। এরই মধ্যে বাইরে কর্কশ পরীর গলা, সঙ্গে ভাসছে বকুল কাকার গলার আওয়াজও। লেগে গেছে দুজন কথা কাটাকাটির তুমুল ঝগড়া। শ্রাবণ বেরিয়েছিল বারান্দায়। অর্পা মাথা চেপে জিদ্দি গর্জন তুলেছে মায়ের উদ্দেশ্যে। এই ক্যাটকেট একদম ভালো লাগে না তার। পারভিন আগে থেকেই ধমকাচ্ছিল তাদের উভয়কে, কে ছাড়ে কাকে। সেও জবাব দিতেই থাকে। শ্রাবণ পরীর হাত টেনে নিয়ে এলো অর্পার ঘরে। অর্পা কটমটে চোখ করে তাকায় পরীর দিকে। শ্রাবণকে বলে, এরে তুমি আপু ডাকতে বলছো? ছোট হইলে গলা টিপে মারতাম আমি তারে। আপা, খালি আমারে কইয়েন না, হেই বেডারে গিয়া কইতে পারেন না কিছু? শুরু তো তুই করছস, ওনার বিচার আব্বু করব। তোকে তো বিচারে পাওয়া যায় না, তখন লুকাস। শ্রাবণ অর্পাকে পড়তে বলে পরীর হাত ধরে রেখেই জিজ্ঞেস করে, কেন লেগেছ ঝগড়া? আরে হুদাত্তাতে ভাতের মার দিতে গেছিলাম গরুরে। কইছি খালি কাকা বালতিটা নেন, কয় গামলায় রাইখা আইতাম। কন খালি হাতটা বাড়াইয়া খালি বালতিটা লইয়া যাইব, হেইডা হেই পারতো না। আমি কি গোয়ালে গোবরে গিয়া হাঁটমু এই অবালায়? হেই কি মশারিটা পরে টানাইতে পারতো না? ঘর থেকে এতখানি টাইনা নিয়া যে দিয়া আইছে ওইটাই তো হের 7 কপালের ভাগ্য। 3 বার কইছি নিতে, হেই হের কাজ করেই। আলা দিছে দরজার সামনে ঢাইলা, যা আলা গোয়াল পরিষ্কার কর গিয়া। তুমি পারবে না যখন বালতি রেখে চলে আসতে, অহিতুক ঝগড়া বাঁধিয়ে লাভটা কি হলো? হুনেন ভাবি, যত ভালো কাজই করি না কে, দোষ ঘুরাতে ঘুরাতে সবাই আমার উপরেই দিবেন জানি। ঝগড়া একদিক থেকে লাগে না, দুদিক থেকে লাগে, বুঝতে পারছো? আমি যেন আর একদিনও না দেখি, নয়তো আর দোষাদোষি করব না। একদম বকুল কাকার ছেলের কাছে তোমার বিয়ে দিয়ে দিব। অর্পা শ্রাবণ সমান্তলে হাসে। পরি যায় ক্ষেপে। একবার অর্পার দিকে তাকায়, আর একবার তাকায় শ্রাবণের মুখে। শ্রাবণ কথার পরপর ফিক করে হেসেও বলে, বকুল কাকার ছেলে আছে কিনা তাও তো জানি না। হাসতেই থাকে শ্রাবণ। অর্পা জানতে সাহায্য করে ভাবিকে। আছে 3টা। বিয়ে করেনি? একটা মনে হয় করছে, আরো 2টা বাকি। বড়? হ্যাঁ। শ্রাবণ হাত ছেড়ে দিয়ে অর্পার থেকে পরির দিকে চোখ ফিরিয়ে বলে, তো পড়ি সাবধান। যাইব নে এই পরি কাল্লা বেটার ঘরে। তো কেমন ছেলে চাও? আপনি আর বড় ভাইজান যেই রকম। তোমার ভাইজান তো আমার মতো না, তাই তোমার লোককেও তোমার মতো হওয়া যাবে না, একটু কম থাকাই ভালো। তাও জানতাম না, মইরা গেলেও ওই বকুল মিয়ারে আব্বা ডাকতাম না। রাগে হনহনিয়ে ঘর ছেড়ে চলে যায় সে। হাসি উপস্থিত দুজনেই। পরক্ষণে অর্পা ও পড়া চালিয়ে যাওয়ার জন্য হাসি কমিয়ে নিয়েছে। শ্রাবণও খাটে ফিরে নিজের একটা বই নিয়ে বসেছে। একটু পরেই ইফতেখার আসে বাড়িতে। দুজনকেই পড়ায় মনোযোগী বেশে দেখতে পায়। কিছু সিঙ্গারা নিয়ে এসেছে। দরজার সামনে থেকে হাত বাড়িয়ে প্যাকেটটা অর্পার টেবিলে রেখে বলে, খেয়ে নে সবাই মিলে। শ্রাবণ চোখ তুলে তাকাতেই আবার চলে যেতে দেখেছে তাকে। অর্পা বই বন্ধ করে প্যাকেট খুলে এগিয়েছে ভাবির কাছে। শ্রাবণ পারভিনকে প্লেট দিয়ে এসে পরীকেও ডেকে নিয়ে এলো। ইফতেখারকেও ডাকতো খাওয়ার জন্য, কিন্তু তাকে পাওয়া গেল না। মহারাজ চলে গেছে তখন সাথে সাথেই। গরম গরম সিঙ্গারায় ভালো একটা সময় কেটেছে ভাবি ও ননদিনীর। গল্প স্বল্প চলেছে। এই তো অর্পা ধীরে ধীরে কাছে আসছে শ্রাবণের। কিচিরমিচির চড়ুই আর তাল গাছে বাবুই পাখির কলতানে জমে আছে ভোর। 2 সপ্তাহ কেটে গেছে শ্রাবণের সংসার জীবনের। যদিও সংসারে কাজকর্ম তেমন কিছুই করা হয়ে ওঠে না তার। নিজের কাজগুলো যথাযথ করে, আর মাঝে মাঝে একটু গোছগাছ। আজ রুটির খামি তৈরি করেছে শ্রাবণ নিজে। পারভিন সবজি কেটে নিচ্ছিল। পরি ঝাড় মুছে ব্যস্ত ছিল। পরে ঘরে বাইরে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করে এসে হাত ধুয়ে রুটি বেলতে শুরু করলেই পারভিন সবজি রান্নায় ব্যস্ত হয়েছে। শ্রাবণ অবসর নিরিবিলিতে বাইরে হাঁটছিল একাকী। দালান ঘরে চোখ পড়তেই যেতে ইচ্ছে হয়। মিস্ত্রিরা এখনও কাজে আসেনি, তবে দালানের কাজ এগিয়ে চলেছে যথাযথ। তাই একটু দেখতে চাই ভেতরটা কেমন বিন্যস্ত করা হয়েছে। খুঁটির ফাঁকে ফাঁকে ভেজা বালিতে হাঁটে সে। বড় সড়ই রাখা হয়েছে এক একটা রুম। শহরের মতো চাপাচাপি নেই একদম। বারান্দাও রাখা হয়েছে প্রশস্ত।
শ্রাবণ সিঁড়িতে পা ফেলে ছাদেই যায়। নিরিবিলি আর খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়াটা বড্ড উপভোগ করে সে। তার উপর গ্রামের এই শীতল পরশ, পাখিদের গুঞ্জন আর প্রশান্ত নিঃশ্বাস, সবই তার চমৎকার উপভোগ্য। বারান্দায় চেয়ার টেনে বসে 1 কাপ চা চাইলেন আফজাল হোসেন। পরি চা এনে দিলে চুমুকে চুমুকে ভাবনায় মত্ত হতে লাগলেন। হঠাৎ নজর উঠে বিপরীত প্রান্তের ছাদে নিরিবিলিতে আপন মনে হাঁটছে তার পুত্রবধূ। শুধু হাঁটছেই না, কানে মুঠোফোন চেপে রাখতেও যেন দেখছেন। ঠোঁট নড়ছে, কথায় মনোযোগী হয়ে পায়চারি করছে। ছেলের ঘরে ঘুমায়। মেয়েটা সদ্য ঘুম থেকে উঠে এলে দুলে তার মায়ের কাছে গেল। পারভিন আর পরি রান্নাঘরে, অর্থাৎ পুত্রবধূ সেই ছাদ প্রাঙ্গণে একা। ফোনটাই তার সঙ্গী। আফজাল হোসেন বারান্দায় বসে থেকে সেদিকেই দৃষ্টি গেঁথে রাখেন। চুমুকে চুমুকে কাপ খালি করেন, পরীকে ডাকেন কাপটা নিয়ে যাওয়ার জন্য। এমনি খালিদ হাজির হয়েছে মামার সামনে, সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে, দীপুরাত সিমেন্টের অর্ডার দিতে যাওয়ার কথা, যাইব না? 10টার পরে ব্যাংকে যাইব, তারপর যাইব। ও আচ্ছা, ফোন দিতেছিলাম, তারে ধরে না। ঘুমায়। রাস্তার কাজ আজ দুপুরের মধ্যে শেষ হইব মামা। সব কিছু খুব পোক্তভাবে করার চেষ্টা আমি করছি, যদ্দূর সাধ্যে কুলাইছে করছি। বিকেলে একবার ঘুইরা দেখা আইসেন। যা মনে। মামা কইছিলাম কি, মাস তো শেষ। মনে আছে। ইফসি টাকা উড়াইলে বেতন দিয়া দিমু সবার, বিকালে আসিস। আচ্ছা, এর খবরটা আমার সংগ্রহ করে দে। শান্ত গভীর গলার কথাবার্তা চলছে তাদের। কার খবরটা তাৎক্ষণিক বুঝে ওঠে না খালিদ। মামার স্থির চোখের অনুসরণ করে ছাদে শ্রাবণকে দেখতে পায় সে। পরক্ষণে গলার স্বর আরো নিচু করে বলে, সাত্তার গো বাড়ির থাকতো মামা। মজিদা মামির দূর সম্পর্কের আত্মীয়, কাজের সন্ধানে আইছিল। তারপর কেমনে জানি দীপুর ঘাড়ে বৈশা পড়ল। সবই বয়সের দোষ মামা, কি আর কইবেন। আর মাইনা নিছেনি যখন। তোর ইতিহাস শুনাইতে কই নাই, এসব আমিও জানি। তার পরিবারে খোঁজ কর, কেমনে বড় হয়েছে সেই তথ্য সংগ্রহ কর। আচ্ছা, আমি যাবনি মজিদা মামির সঙ্গে কথা কইতে। উনি ছাড়া তো কেউ খবরাখবর দিতে পারবো বলে মনে হয় না। আসি তাইলে এখন। দীপু বের হওয়ার সময় যাওয়া লাগলে কইহেন, যামুনি। খালিদ চলে যায়। আফজাল হোসেন তাকিয়েই থাকে সেদিকে, ভাবেন অনেক কিছুই। হঠাৎ আসাটাই যেন তার হঠাৎ ভাবনার কারণ। এই হঠাৎের পরিধিই না কত বিশাল তার সন্দেহ। যদিও সন্দেহের নিশ্চয়তা তার নেই, তবে চেষ্টাটুকু আছে। তারই যথাযথ প্রয়োগ সে করে ছাড়বে। যদি উদ্দেশ্যহীন হয় তবে তো ভালোই, আর যদি তা না হয় তবে শেষটা পর্যন্ত পৌঁছানো এবং ব্যবস্থার বাস্তবায়ন তারও কর্তব্য, হোক বা তা কোনো চেয়ারম্যান হিসেবে কিংবা পরিবার কর্তা হিসেবেই। ছাদ থেকে শ্রাবণ দেখতে পায় মিস্ত্রি লোক আসতে শুরু করেছে গেট দিয়ে, তাই নেমে আসে সাথে সাথে। আফজাল হোসেনকেও বারান্দায় বসা অবস্থায় দেখে। ইফতেখার ঘুম থেকে উঠেছে এইমাত্র। শ্রাবণ এগোতে এগোতে বলে, দিনে 4 ওয়াক্ত নামাজ আপনার আদায় হয় তাই না? দেখে দিতে ফজরে। আম্মা ডেকেছিল, আপনাদের কানে পৌঁছায়নি। ঘুম এখনো ভাঙছিল না, মশার কামড়ে উঠে গেলাম। বড় হাই তুলে ইফতেখার। শ্রাবণ জিজ্ঞেস করে, মশারি টানাননি? হ্যাঁ, মশা ঢুকেছে কোনোভাবে। হাতের ফোনে চোখ যেতেই জিজ্ঞেস করে, এটা কার ফোন? আমারই তো, দেখেননি? ফোন নম্বর তো দাওনি। ফোন দেওয়ার প্রয়োজনই পড়ে না। তাছাড়া ফোনটাই সমস্যা, অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার কখনো ভাগ্যের মতো খুলে যায়। ফোনে তো তোমার এমনিতেও প্রয়োজন দেখি না। কার সাথে কথা বলো? বন্ধু বান্ধব থাকতে পারে না? একসাথে পড়াশোনা করেছি, খবরাখবর রাখতে হয়। তুমি এখনো পড়ো? আমি তো ভেবেছি এমনিতেই বই পড়ো। এখন এমনিতেই পড়ছি, সেমিস্টার শেষ হলো, রেজাল্টের অপেক্ষায় আছি। আপনি নাস্তা করবেন কখন? হ্যাঁ। শ্রাবণ গলার স্বর একটু উঁচিয়ে পিছু ফিরে আফজাল হোসেনের উদ্দেশ্যে বলে, আব্বা আব্বা আপনাকে নাস্তা দিব? এখন না, 8 ঘন্টা পরে খাই। ঠিক আছে। শ্রাবণ রান্নাঘরে চলে গেছে ইফতেখারের নাস্তা নিয়ে আসতে। আফজাল হোসেন চেয়ার ছেড়ে উঠে ছেলেকে বললেন, খালিদ আইছিল, মিলে তারে নিয়ে যাওয়ার হলে ডাকতি। মিলে আমি একাই যেতে পারবো। ব্যাংক থেকে একবারে ওদিক দিয়ে সিমেন্ট অর্ডার করে চলে আসবো। চেকটা ঠিক করে রাখছেন আব্বা? নিয়ে যাইস। বারান্দা ছেড়ে দালানের দিকে হাঁটে আফজাল হোসেন। মিস্ত্রিদের সাথে কথা বলবেন কাজকর্মের ব্যাপারে। ইফতেখার বারান্দায় দাঁড়িয়েই আড়মোড়া ভাঙে, হাতের আঙুল জোড়ো করে মটকায়। শ্রাবণ প্লেটে রুটি সবজি নিয়ে এগিয়েছে অর্পার ঘরে, মন্তব্য রাখে, আপনার ভুঁড়ি বেড়ে ওঠার সম্ভাবনা দেখি। আরও সকালে উঠে হাঁটা দরকার, আগে থেকেই ফিটনেস ধরে রাখা দরকার।
মৃদু হাসি স্পষ্ট হয় ইফতেখারের মুখে। পিছু পিছু এসে অর্বাকে দেখতে পায় না ঘরে, তাই জিজ্ঞেস করে, অর্পা কোথায়? রান্নাঘরে নাস্তা করছে আমার হাতে। তুমি করেছো? পরে। এখনই খাও আমার সাথে। আপনি খেতে থাকুন। পাশে বসে গ্লাসে পানি ঢেলে দেয় শ্রাবণ। ইফতেখার এক টুকরো রুটি ছিঁড়ে নিজের মুখে দেওয়ার আগে শ্রাবণের মুখের সামনে ধরে। শ্রাবণ উপেক্ষা না করে হাসি মুখে নিয়ে নেয় খাবার। কিছু বলবে ভাবছিল, এখনই বলবে কিনা তাও ভাবছিল। ইফতেখার নিজের মুখে খাবার তুলে দ্বিতীয়বারের মতো আবার সামনে ধরে রুটির টুকরো। শ্রাবণ হেসে উঠে দাঁড়ায় সাথে সাথে। আরে আপনি খান, আমি আমার প্লেট নিয়ে আসছি এখনই। হাসি মুখে চলে যায় সে। নিজের নাস্তা নিয়ে এই ঘরে হাজির হয় পুনরায়। একসাথেই নাস্তা করে নেবে। খেতে খেতেই বলে, কিছু বলতে চাইছিলাম। হুম? আব্বা বলেছিল সেদিন কাজের সন্ধান যেন না করি, কিন্তু আমার তো একটা ব্যবস্থা করা দরকার বলে মনে করি। আপনি কি বলেন, আমি কি চাকরি করব না? টুকটাক প্রয়োজন তো আমারও হতে পারে। যখন যা প্রয়োজন আমায় বলো। আমার 10,000 টাকা লাগবে। শুরুতেই 10,000 এবং সাথে সাথেই টাকা চাওয়াতে কিঞ্চিত বিস্ময় যেন উপস্থিত হলো ইফতেখারের মধ্যে। খাবারের প্লেটের মনোযোগ শ্রাবণের চেহারাতে বসালো, তবে স্বাভাবিকভাবেই জানতে চাইল, কেন? আমার ইউনিভার্সিটির ফি বকেয়া আছে। কিছু মওকুফ করে আর কিছু পরিশোধ করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছিলাম, কিন্তু সব তো আর হয়ে ওঠেনি। সময় নিয়েছিলাম, পরিশোধ করা দরকার। 2 দিন ফোন দিয়ে ফেলল। ইফতেখার দৃষ্টি নামিয়ে আনে প্লেটে। খাওয়ায় মনোযোগ দেওয়ার আগে বলে, আচ্ছা। শ্রাবণ চুপচাপ খেতে থাকে। এবার ইফতেখার খাওয়া শেষে উঠে যাওয়ার আগে বলে, আবার শহরে যেতে হবে? তবে যেতে তো হবেই, না গেলে কিভাবে? ব্যাংকিং হয় না? আমাকে গিয়ে রিসিট দেখাতে হবে না? সমস্যা নেই, হাতে সময় নিয়ে চলে যাব। সকাল সকাল রওনা হলে বিকেলের মধ্যে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি নিয়ে যাব, সমস্যা নেই। মাথা হালকা নেড়ে সম্মতি প্রদান করে খেতে থাকে শ্রাবণ। ইফতেখার বেরিয়ে গেছে। শ্রাবণ খাওয়া শেষে প্লেট রেখে আসে। বারান্দায় বিপুর সাথে দেখা। শ্রাবণকে দেখে বিড়বিড় করে বলল, ভাবি, ব্যাপারটা মাকে জানানো দরকার। শ্রাবণ মুস্কি হেসে বলে, তো জানান। আপনি আছেন কোন কাজের জন্য? হ্যাঁ, আমি আমার কাজের জন্য আছি। মৃদু স্বরে একটু হেসে নেয় শ্রাবণ। পরক্ষণে বলে, সুযোগ বুঝে জানাবো, তবে জানাজানিটা তার দিক থেকে আগে হওয়া ভালো ভাবছি। পরিস্থিতি যে কুলেই যাক না কেন, ওদিক থেকেই যাওয়া দরকার। শ্রাবণ চলে যায়। বিপুর মুখাবয়বে ঘিরে দুশ্চিন্তা। কি করবে বুঝেই আসে না যেন। প্রেম এত না ধরি আর না ছাড়ির মতো পীড়াদায়ক হয়ে যাবে জানলে হয়তো জীবনে প্রেমে জড়াতোই না। এই যে এখন মন চাইছে আবার কান্তার দেখা পেতে, ঘরের খবরাখবর জানতে, কি না কি হলো, নতুন কিছুই না আবার ঘটলো। 2 দিন যাবৎ কলেজেও যেতে দেখা যায় না তাকে। বিপু ডানে বামে দেখতে দেখতে এসে থামে কান্তাদের বাড়ির সম্মুখে। জড়তা সংকোচে বাধা পা দুটো এগিয়ে এনে দাঁড়ায় মোটা আম গাছটায় হাত ভর করে। জনশূন্য লাগছে বাড়ি, অথচ ঘরের দুয়ার খোলা, কিন্তু কোনো মানব ছায়ার উপস্থিতি নেই। শ্রাবণ এই বাড়ি থাকতে এতটা জড়তায় হয়নি তাকে, কিন্তু নিজ প্রয়োজনে এগোতে মন থেকে 1000টা বাধা আসে। একবার মনে হয় ডেকে উঠুক, আবার মনে হয় ট্যাপ ট্যাপ পায়ে দুয়ার পর্যন্তই যাক। অবশেষে সিদ্ধান্ত এলো ফিরেই যাক। ঘুরেই দাঁড়ালো। 1 পা বাড়াতে না বাড়াতেই সামনে পলিতে শাকসবজি হাতে সাত্তার হাজির। চলতে চলতেই তার ভুরু কুচকে গেছে একটু দূর হতে। নিকটবর্তী হয়ে সন্দেহবাচন গলায় জিজ্ঞেস করে, তুই এনে কি করস? কিছু না। মাথা চুলকাতে চুলকাতে দ্রুত প্রস্থান করে বিপু। খানিক এগিয়ে আবার পিছু ফিরে ফিরে দেখে। ঘন ঘন পা ফেলতে ফেলতে অগোচরে দাঁতে দাঁত চেপে হাসে, এই ভেবে যে বলে দেওয়াই বুঝি উচিত ছিল, আপনার মেয়েকে দেখি উকিঝুঁকি মারে। সাত্তার এক মুহূর্তেই দাঁড়িয়েছিল বিপুর যাওয়ার দিকে তাকিয়ে। পরক্ষণে ঘরে এসে মা মেয়েকে রান্নাঘরে কাজ করতে দেখে। ভ্যান নিয়ে বের হবে, তাই শিরিন চটজলদি তার খাবারটা সামনে হাজির করে। বাইরে পানি ছিটা দিয়ে হাতটা ধুয়ে নেয় সাত্তার। বারান্দায় মাদুর পেতে বসেছে খেতে। শিরিন তাল পাখায় বাতাস করছে গরম ভাতে। সাত্তার জিজ্ঞেস করে, এই ছ্যাঁচড়াই একধারে উঁকি মারে কে বাড়ি? কোন ছাড়া? চেয়ারম্যানের পোলা ছোটটাই। আমিও দেখছি, শ্রাবণ থাকতে একাধারে আসা যাওয়া করতুম। এই মায়া তো বাড়ি নাই আন, আমি আরো অনেক আগেই দেখেছি, আজকাও দেখছি। মতলব কি হার? হাতে নাতে ধৈরা কানতালাই 2-3 খা মায়েরা জিগামো একদিন। এইসব কি কথা কন? আন্দাজে মান্দাজে মারতে যাইবেন কে? কোনো মতলব ছাড়া তো আইয়া খাড়াই না। আমরা কয়দিন যাই চেয়ারম্যানের বাড়ি উঁকি মারতে, হ্যার পোলাই আই কে? তবে
নাকি কান ধইরা টাইনা চেয়ারম্যানের সামনে খাড়াবো? কি কস? বেশি কথা কইেন না তো, চুপচাপ খান। এইসব কোনো ঝামেলা টামেলা কইরেন না কইলাম। হে উকি মারছে, তাতে আমগো আর কি উইরা গেছে। যার যার রাস্তা হে হে দেখেন, ঝামেলা যত এড়াই চলা যায়। মায়ারে সাবধান করিস। আর কথা বলে না শিরিন, ক্রমশই চুপ হয়ে যায়। কিছু উত্তেজনার ভারও পড়ে মস্তক পাড়ায়। মেয়েকে সাবধান। তবে কি মেয়ের দিকে বিপু ছেলেটা চোখ যায়? এমনটা তো ভাবেনি সেভাবে। হতেও তো পারে, আবার নাও হতে পারে। অযথা অন্যের উপর দোষ তোলাও দেয়। তবে সাবধান থাকাটা মন্দ নয়, অবশ্যই থাকতে হয়। আশেপাশের পরিস্থিতিও তো কত কিছু বুঝিয়ে যায়, শিখিয়ে যায়। এই যেমন নিকটতম ঘটনা শ্রাবণ আর ইপ্তিকেই ধরা যায়। না না, এ হয় না। গরিবের মান সম্মান এমনিতেই ধুলাতুনোর পর্যায়। তারা বড় ঘরের মানুষ, তাদের সম্মান অর্থের অঙ্কে পরিমাপ করা হয়। গরিবের অর্থ ও সম্মান উভয় বহু পরিশ্রমে উপার্জন হয়। এত সহজে ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না উপার্জন তথা অর্জন। সাত্তার প্লেট খালি করে তাতে হাত ধুয়ে নেয়, বেরিয়ে যায় ভ্যান টেনে। শিরিন প্লেট ধুয়ে ঘরে যায়। কান্তাকে মনোযোগে শাক বেছে নিতে দেখে। প্লেট রেখে পাশেই পিড়িতে বসে শিরিন। একটু সাবধানজনিত বাক্যের প্রয়োগ করতে চায়। শাকে হাত দিয়ে জিজ্ঞেস করে, বিপু কি কোনো কারণে তোরে খুঁজতে রে? কান্তা বাবার কথা সবই শুনছিল এপাশে বসে, তাই মায়ের মুখে বিপুর কথা শুনেও বিন্দুমাত্র বিস্ময়ের কম্পন ওঠেনি তার মাঝে। তবে হৃদস্পন্দনটা ঢিপ ঢিপ টান ধরেছে, মুখটা নিশ্চুপ থাকে তার। শিরিন পুনরায় জিজ্ঞেস করে, রাস্তাঘাটে কোনো সময় কথা কওয়ার চেষ্টা করতো তোর লগে? তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসে না কান্তার মুখে। বিপুর দেওয়া পরামর্শ বেশ মনে পড়ে। ইচ্ছে করে এখনই বলে দিক। বিপু বলেছিল তো, ইনিয়ে বিনিয়ে না গিয়ে যেন সরাসরি বলেই দেয়। কিন্তু এরপর কি হবে তা ভেবেই আর বলার সাহসটুকু মনে আসে না। শিরিন মেয়েকে চুপ থাকতে দেখে যেন আরো চিন্তিত হয়ে যায়। সত্যি তবে সাত্তারের ধারণা ঠিক কি না ভেবেই গম্ভীর হয়ে ওঠে। গম্ভীর মুখে এবার বলে, কথা কস না কে? কি কি জিগাইলাম, কানে যায় না? চোখ দুটো ভিজে আসে কান্তার। মাথা আরো নিম্নমুখী করে মিনমিনিয়ে বলে, উনি পছন্দ করে আমাকে। পছন্দ করে মানে? কণ্ঠ এবং দৃষ্টি উভয় ধারালো হয়ে ওঠে। মনন শক্তির দিক থেকেও ক্রোধান্বিত হতে সময় নেয়নি শিরিন। কান্তার মাঝে এক প্রকার ভয় জন্মে, নিজেকে লুকানোর ভয়, কিন্তু পেরে ওঠে না ঠিক। শিরিন যেন লুকানো ভয়ের মুখোশটা ছিনিয়ে নিয়ে উন্মোচন করে তাকে। কবে থেকে পছন্দ করে জানাস নাই কেন? হে পছন্দ করে আর তুইও করছস, এই জন্যই বাড়ি বইয়া দাঁড়াইয়া উকি ঝুঁকি মারছে। টপ টপ করে দু চোখ হতে দুফোঁটা অশ্রু বাধাহীন মাটিতে পড়ে। শিরিন মাথায় ঢুকে জবাব চায়, কথা কস না কে? আমিও পছন্দ করি তারে। আমার বিয়া দেওয়ার হইলে তার সাথেই দিবা। মায়ের কাছে পরপর কয়েকটা চড় খেয়ে ভাত খাওয়া আর হয়ে ওঠেনি বেলা জোরে। কলেজ যাওয়ারও নাম নেই। সারাদিন গুটিসুটি মেরে বসে রইল ঘরের এক প্রান্তে জানালার ধারে। মাও আজ ডাকে না, কান্তা ভাত খাইয়া যা। তারও মন চেয়ে বসে না, দুমুঠো ভাত গিলে আসি। কেবলই দুঃখ গিলে যায় কিশোরী একাকী। প্রণয় পীড়ার দুঃখ। পরি আজও শাপলা তুলে এনেছে এক মুঠো। শাপলা বিলে যায়নি যদিও, নৌকা ঠেলে নিকটতম লতাচ্ছেদিত ক্ষেত থেকে একটা দুটো করে কুড়িয়ে এক মুঠ সংগ্রহ করে এনেছে একাকী। পায়ের গোড়ালি পর্যন্ত কাদা মাখিয়ে হাসি মুখে দাঁড়িয়েছে উঠোনে। শ্রাবণের উদ্দেশ্যে বলল, ভাবি দেখেন শাপলা আনছি, ভর্তা করবেন নি? একা একা শাপলা নিয়ে চলে এলে, বড্ড সাহস তো তোমার। তুমি না ভূতে ভয় পাও? দূরে যায় নাই বেশি, ভর্তা খাইবেন নি কন? দাও তবে। খাড়ান ধুইয়া আনি। পরি শাপলাও নিজের হাত পা ধুয়ে পরিষ্কার করেই বারান্দায় আশ্রিত হলো। শ্রাবণ মোড়া টেনে বসেছে বারান্দার এক কোণেই। পরি ট্যাপা পায়ে রান্নাঘরে যায়। বোল হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। অল্প কিছু তেঁতুল আছে প্যাকেটে। আম্মা দেখলেই চেঁচানো শুরু করবে, তাই অগোচরে পেট পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে। পরে জানালেও সমস্যা নেই, কিন্তু শুরুতে সমস্যা বাঁধানোর কোনো মানে হয় না। খায়েশ পূরণ করার দরকার আছে। বোলের আড়ালে হাতের মুঠোয় তেঁতুল আর লবণের কৌটা নিয়ে চলে এসেছে বারান্দায়। পারভিনকে নিজ ঘরে বিশ্রাম নিতে দেখা গেল, তাই চুপচাপ বসে গেছে পরিশ্রাবণের পাশে। শ্রাবণ জিজ্ঞেস করে, লুকোচুরি করা হচ্ছে যেন? আম্মাকে এভাবে দেখে এলে কেন? মরিচ পোড়া দিমু তাই। দাঁত বের করে হাসি দিয়ে আবার চলে যায় পরি। রান্নাঘর হতে শুকনো মরিচ পোড়ার ঘ্রাণ পাচ্ছে শ্রাবণ বারান্দায় বসে। দূর থেকে এই ঘ্রাণটা তার ভীষণ ভালো লাগে, এখনো লাগছে। সে শাপলা কুচি কুচি করে নিয়েছে। পরি মরিচ এনে দিলে নিজ হাতেই ভর্তা করেছে। আলাদা বাটিতে অর্পার জন্য রেখে বলল, পরি আম্মাকে জিজ্ঞেস করে এসো খাবে কিনা। ধুর, আম্মা এসব খায় না। সেদিন যে খেলো।
কেমনে কেমনে জানি খাইছে। আজও খেতে পারে, যাও জিজ্ঞেস করে এসো। পরির ইচ্ছে করছিল না পারভিনকে জিজ্ঞেস করুক, তবুও দুয়ারে দাঁড়ালো। মন চাইছিল না পারভিন খেতে রাজি হোক, তবুও জিজ্ঞেস করতে পারভিন বলল এক চিমটি দিয়ে যেতে। পড়ল মহাজালায়। আলাদা বাটিতে করে তার জন্য একটু এনে দেয় এই ঘরে। বাটি হাতে দিতেই পারভিন বলে, তেঁতুলগুলা শেষ করছো? হয়েছে আম্মা, অহেতুক গলা বাজায়েন না। আমি একলা খাই নাই, আপনিও খাইতাছেন, আপনার পুত্রবধূও খাইতাছে। খাইবই, আবার হিসাব কইসা খায়। শেষ কথা বিড়বিড়িয়ে বলে দ্রুত প্রস্থান করে পরি। দ্বিতীয় ঝাড়ি কানে নেওয়ার কোনো রকম ইচ্ছে নেই তার। দুপুরের পরপরই ইফতেখার বাড়ি ফিরেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তখন। তার পোশাকাদি বৃষ্টিতে ভেজা ভেজা মাথার চুলগুলো। এসেই বাবাকে খুঁজল, না পেয়ে গোসলে চলে গেল। ঝটপট গোসল সেরে চলে আসায় শ্রাবণ জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি গোসল শেষ? কোনো মতে একটু পানি ঢেলে এসেছি, মাথা ব্যথা করছে খুব। সে কি, কেন? এমনি হঠাৎ। মাথা মুছতে মুছতে ঘরে চলে যায় ইফতেখার। শ্রাবণ দরজায় দাঁড়িয়ে বলে, খাবার নিয়ে আসবো? খাবো না এখন। বন্ধ জানালার কপাট খুলে দিয়ে বুকে ভর করে শুয়ে পড়ে ইফতেখার। শ্রাবণ দরজায় দাঁড়িয়েই চিন্তিত মুখে দেখে তাকে। পরক্ষণে পারভিনের কাছে যায়। আমার কালো জিরার তেল না আছে? দিন তো একটু, ওনার নাকি মাথা ব্যথা করছে। কার? ইফতির? হ্যাঁ। তেলের কৌটা হাতে তুলে দেয় পারভিন। শ্রাবণ পুনরায় ইফতেখারের কাছে আসে। পাশে বসে মাথায় তেল মালিশ করতে শুরু করে। একবার শুধু চোখ খুলে দেখেছিল সে, পুনরায় চোখ বুজে নিয়ে নিঃসঙ্গ লড়াই করছে মাথা ব্যথার সাথে। খানিক বাদে পারভিন আসে। শ্রাবণ তখনও মাথায় হাত বুলাচ্ছিল। পারভিন কপাল ছুঁয়ে দেখে দেহের তাপমাত্রা হালকা গরম। জ্বর আছে নাকি? ইফতি, ভাত খাবি না? পরে। কটা ভাত খেয়ে ঘুমাই থাক। না, আব্বা আসছে? এই মাত্র এলো। চোখ খুলে উঠেছে ইফতেখার। ড্রয়ার থেকে টাকার প্যাকেট নেয়। ওয়ালেট থেকে এক টুকরো কাগজও খুঁজে নেয়। পারভিন স্বগতোক্তি করতে করতে বেরিয়ে যায়। পোলাপান খাওয়া দাওয়া চলাফেরা ঠিক রাখবি না, বৃষ্টি বাদলাই তাকাবি না, খালি অসুস্থ হইয়া এক একজন ঘরে পড়বি। পরক্ষণে ইফতেখার যায় আফজাল হোসেনের নিকট। শ্রাবণ বিছানার এক প্রান্তে বসে তাকিয়ে থাকে জানালার বাইরে। এই যে পারিবারিক একটা মেলবন্ধন, সুখে দুঃখে সদস্যদের পাশে থাকা কতই না সুন্দর, সুখকর। ভাবতে গেলে ব্যথাও লাগে, আনন্দও হয়। অসুস্থ হলে বাবা মায়ের উত্তেজনা দেখা, মায়ের মুখে ধারালো ব্যথাতুর কিছু বাক্য বোধহয় প্রত্যেকেরই শোনা। মায়ের সেবা করলেও বকা দিয়ে করেন। মাকে পাশে না পেলেও স্মৃতিগুলো জড়িয়ে থাকে শ্রাবণ প্রাণে। ক্ষণে ক্ষণে ফুলকে ওঠে ঘটনাক্রমে কিংবা অকারণে। বাবাকে অর্ডারকৃত সিমেন্টের মেমো আর টাকার হিসেব বুঝিয়ে দিয়ে ইফতেখার ফিরতেই শ্রাবণকে আনমনে জানালার বাইরে তাকিয়ে থাকতে লক্ষ্য করে। দরজা আটকে এগিয়ে আসে শ্রাবণের পাশে। ধ্যানভঙ্গ হয় তার। কি ভাবছো? কিছু না। কিছু তো অবশ্যই। মুস্কি হাসিতেই কথা চাপিয়ে নিতে চায় শ্রাবণ। ইফতেখার শ্রাবণের হাতে টাকা দিয়ে বলে, তোমার 10,000। ধন্যবাদ। সৌজন্যমূলক আরও এক টুকরো হাসির উপস্থিতি ঘটে শ্রাবণের মুখে। ইফতেখার ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে পুনরায় শ্রাবণের হাতে তার মাথায় তুলে আনে। ব্যথার যন্ত্রণা দূরীকরণে ভালোই লাগছিল তখন। নিশ্চুপ আবদারে মুস্কি হেসে বিছানার কোণে শ্রাবণ টাকা গুজে রেখে আরাম করে বসে। মাথা ম্যাসেজ করে দেয় ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত না অনুধাবন করতে পারে ইফতেখার ঘুমিয়ে গেছে। মাঝারি তাপমাত্রার জ্বর ঠিকই পাকড়াও করেছে ইফতেখারকে। গত বিকেল থেকে ঘুমাচ্ছিলই আজ প্রাক দুপুর পর্যন্ত। মাঝখানে একবার খাওয়া দাওয়ার বিরতি ছিল মাত্র। তবে ঘুমও খুব স্বস্তির হয়নি। ভাঙা ভাঙা জ্বর যন্ত্রণাময় ঘুম। 11টার দিকে পারভিন ডেকে তুলে তাকে, ওঠ, আর কত ঘুমাবি? ওইদিকে বউ কই গেছে, সে খেয়াল আছে? ভ্রু মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে ইফতেখারের। কোনো রকম অপেক্ষা ছাড়াই জিজ্ঞেস করে, কে? শ্রাবণ? তো আর কে? কোথায় গেছে? আমি কি জানি, আমার কাছে কিছু বইলা যায়? সকাল থেকে চেহারা দেখা যায় না, কোন দিকে গেছে বলতেও পারি না। কাল রাতে বাড়ি ছিল না? রাত্রে তো ছিলই, ভোরেও নামাজ পড়লো দেখলাম। এরপর আর খবর নাই। বউ মানুষ এমন হয়, আমি না করলাম, শ্বশুর না করলো, তবুও বাইরে বাইরে দৌড়াদৌড়ি করে। কে, আমি কি কোনো কাজে পাঠাই তারে? এমন হুটহাট বিয়া সাইরা যে আইলো, ঘরেও তো আয়েশ কইরাই রাখতাছি, তারপরেও কথা শুনতো না। কে, সকাল নাই সন্ধ্যা নাই, যখন ইচ্ছা বের হইয়া যায়, কোনো আতা পিতা মানে না। সেদিনও কতক্ষণ কাটাইয়া আইলো হেই বাড়ি, আজকাও বুঝি গেছে। আমি কয়দিন যাই বাড়ি বাড়ি গল্প করতে, আর নয়া বউ হইয়া করে তামাশা। পারভিন মশারি টেনে গুটিয়ে নিতে নিতে বকবক করতে থাকে।
ইফতেখার উঠে বসে ধীরে ধীরে। ওষুধের ক্রিয়ায় জ্বর তেমন বজায় নেই শরীরে, কিন্তু সমস্ত শরীরই ব্যথা হয়ে আছে যেন। উঠে বসে সে চিন্তামগ্ন হয়। ভোর হতে এতটা সময় পর্যন্ত ঘরে নেই। শ্রাবণ এমনটা না করলেও তো পারে, কি দরকার মায়ের পছন্দের বাইরে চলে যাওয়ার? গেলেও তো অল্প সময়ের জন্য যেতে পারে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। ইফতেখার হাত মুখ ধোয়ার নিমিত্তে বাইরে আসে। পরীকে রাস্তা থেকে বাড়িতে প্রবেশ করতে দেখে জিজ্ঞেস করে, শ্রাবণ কোথায় রে? আমি জানি না তো, আমিও খুঁজতাছি ভাবিরে। মজিদা কাকিদের বাড়ি গেছে হয়তো, ডেকে আয়। হেই বাড়িতেই আইলাম, আম্মা পাঠাইছিল। নাই মজিদা কাকির কাছে যায় নাই আজকা, পাশের বাড়িও দেখা আইলাম। ইফতেখারের বুড়ো মাঝে এইবার দুশ্চিন্তার উপস্থিতি ঘটে। সে অর্পার ঘরে যায় দরজা ঠেলে। শ্রাবণের বই আছে এখানে, কাপড় চোপড়ও আছে, কিন্তু শ্রাবণ নেই। ইফতেখার তার কাপড়ের ব্যাগটা একটু নেড়েচেড়ে দেখে, কোনো টাকা পয়সা নেই, ফোনও নেই। শ্রাবণের কাঁধে বহন করার ব্যাগটাও নেই। সে কি টাকা পরিশোধ করতে ইউনিভার্সিটিতে চলে গেল, নাকি একা একাই? কাউকে বলে গেল না কেন? নাকি আবার এমনি কোনো প্রয়োজনে বাজারের দিকে গেল? ভাবতে ভাবতে বেরিয়ে আসে, হাত মুখ ধুয়ে খেতে বসে। মাকে জানায় শ্রাবণ সম্ভবত তার ইউনিভার্সিটিতে গেছে ফি পরিশোধ করতে। তাকে বলেছিল আগে, পারবেন না কোষ ইফতেখারের কথায়। বাড়ির বউ এখন সে, এমন মসজিদে চলাফেরা কাম্য নয় তার কাছে। যেখানেই যাক অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ তার মধ্যে কেন নেই? শিক্ষিত মানুষ এইটুকু শিক্ষা কি গ্রহণ করা হয়ে ওঠেনি? আর একা একা বাইরেই যাবে কেন? আগের জীবন যেমনই থাকুক, এখনকার হিসেব তো আলাদা। ইফতেখার কোনো কথা বলে না, মনের সন্দেহে চলে যায় বাজারের দিকে। ওদিকেই গেছে কিনা আবার দেখা যাক। ফোন নম্বরও নেই সাথে, যে ফোন দিবে। এদিকে অশান্ত পরেই হাইহুতা শুরু করেছে বাড়িতে। ক্ষণে আফজাল হোসেনকে চা দিতে গিয়ে বিস্মিত মুখে খবর দিচ্ছে। ক্ষণে বকুল কাকার কাছে এমন উক্তি ছড়াচ্ছে। এমনি বকুল কাকা জানায় সে সকালেও দেখেছে ব্যাগ কাঁধে চাপিয়ে ড্যাং ড্যাং পায়ে বড় বাজানের বউ বেরিয়ে গেছে কোথাও। তারপরও ক্ষণে বিপুর সামনেই দাঁড়াচ্ছে। ভাইজান, কত ঘন্টা হয়ে গেছে, ভাবিরে পাইটা। মসজিদে গিয়া মাইকিং করেন জলদি, আমার চিন্তা লাগতেছে। পরীর বিভ্রান্তিকর উক্তি শুনে বিপু মায়ের কাছে যায় জিজ্ঞেস করে নিশ্চিত হতে। পারভেন তার সামনে ইফতেখারকে বলা কথার পুনরাবৃত্তি শুরু করেছে। সেই সঙ্গে ইফতেখারের জানানো তথ্যও দিয়েছে। তাতে এই ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়েছে। পরীর মাথায় ঢুকে তাই সাজা দিয়ে আসে সামান্য কারণও এমন বিভ্রান্তির সাথে প্রকাশ করায়। প্রয়োজন হয়েছে গেছে, আবার চলে আসবে, এতে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার কি আছে? দুপুরের সময়টা বাইরেই ছিল ইফতেখার। বিকেলে এসেই মাকে জিজ্ঞেস করে, শ্রাবণ ফিরেছে? ফিরলে তো দেখতি, খালি আন্দাজটা দেখি এক একজনের। আক্কেল বলতে কিচ্ছু নাই। সন্ধ্যা হয়ে যায়, বউ বাড়ি ফেরার খবর নাই। তোরা ঘুমা, নাকে তেল মাইরা। এত টেনশন নিও না, সে একা চলে ফিরে অভ্যস্ত, এসে পড়বে। হ আইতাছেই তো, দেখতাছি সব। আধুনিক যুগের আধুনিক পোলাপান তোরা। এখন পর্যন্ত অনুমতি না নিয়া বাপের বাড়ির মুখই দেখলাম না। আমি এক কথা তোরে জানাই দেই, তোরা যতই আধুনিক হস না কে, সংসার সংসারই। সংসারে থাকতে হইলে নিয়ম কানুন মাইনাই চলতে হইব। আমার কথা তো কানে নেয় নাই। তুই পরিষ্কার জানাই রাখিস তবে। আর এইটা চেয়ারম্যান বাড়ি, মান সম্মানের একটা ব্যাপারও আছে। মসজিদে সবকিছু করা যাইব না, কিছু বলিস। ইফতেখার চুপ থেকে যায়। দুশ্চিন্তা তো তারও হচ্ছে। একা একা না গেলেই কি পারতো না? এতক্ষণ লাগিয়ে দিচ্ছে, অথচ কোনো রকম যোগাযোগ নেই। আরও কিছুক্ষণ কেটে যায় অপেক্ষায়। সূর্য ডুবু ডুবু প্রায়, মাগরিবের সময় ঘনিয়ে আসছে। ঠিক এমন সময় ক্লান্ত শ্রাবণের ছায়াও চেয়ারম্যান বাড়িতে পড়েছে। আপনি আইছেন? আমি তো ভাবছি হারাইয়াই গেছেন। ছোট ভাইজানের মসজিদে পাঠাইয়া দিছিলাম মাইকিং করতে। শ্রাবণ বিস্মিত হয়। মানে? হো, আপনারে পাইতাছিলাম না, তাই পাঠাইছিলাম বিজ্ঞপ্তি দিতে, একটি হারানো বিজ্ঞপ্তি। অভিনয় ভঙ্গিতে কণ্ঠে সুর তোলে পড়ি। বিপু বাথরুম থেকে বেরিয়ে আসতে আসতে তার বিপরীতে বিরক্তির সহিত জিজ্ঞেস করে, আমি কখন মসজিদে গেছি? বিপু শুনে ফেলেছে বুঝতে পেরে জিভ কেটে শ্রাবণের পিছু লুকায় পড়ি। পরক্ষণে বিপুর প্রত্যুত্তর করে, না মানে আমি তো আপনারে যাইতে কইছিলাম, ওইটাই জানাইতাছি ভাবিরে। আমি কি গেছিলাম? না। আগ বাড়ানো কথা বলবি, চাপায় চর খাবি। শ্রাবণও কিঞ্চিত বিরক্তিতে তাকায় পরীর দিকে। তুমি যা করো না। ঠোঁট উল্টিয়ে বোকা বনে দাঁড়িয়ে থাকে পরী। শ্রাবণ ঘরে চলে যায়, ব্যাগটা কাঁধ থেকে রেখে বেরিয়ে আসে, হাত মুখ ধোয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে যায়। পারভিন তাকে দেখেছে কিন্তু বলেনি কিছুই। মুখটা দেখেই শ্রাবণের সন্দেহ হচ্ছে রেগে আছেন বুঝি তার উপর। তাদের দুই ভাইয়ের কাপড় চোপড় তাদের ঘরে দিতে গিয়েই দেখা পায় ইফতেখারের। খাটে হেলান দিয়ে বসে আছে,
নিশ্চুপ থমথমে দৃষ্টিতে দেখছে শ্রাবণকেও। কাপড় চোপড় রেখে কাছে এসে দাঁড়ায় শ্রাবণ। কপালে হাত ছুঁয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করে, আপনার জ্বর কমেছে? গায়ের তাপমাত্রা স্বাভাবিক। ইফতেখারের মুখেও নেই জবাব, তবে পাল্টা প্রশ্ন ছুটে আসে তার দিকে। কোথায় গিয়েছিলে? ইনস্টিটিউটে গেলাম, ফি পরিশোধ করে এলাম। আপনাকে বললাম না গতকালই। আজ যে যাবে তা কি বলেছ? আমিও জানতাম না আজই যে যাব। ঘুম থেকে উঠে দেখলাম আবহাওয়া ভালো, তাই হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি বলেছিলাম তোমাকে নিয়ে যাব। শ্রাবণ একবার তার শান্ত অথচ গম্ভীর চোখ দুটোতে তাকিয়ে আবার দৃষ্টি নামিয়ে আনে। নরম গলায় জবাব দেয়, আপনি অসুস্থ তাই একাই গেলাম। ভোরে জানিয়ে যেতেও ইচ্ছে হলো না, তাই ভাবছিলাম অসুস্থ শরীর নিয়ে না আবার যেতে চায়। মাকে বলে যেতে পারতে। আম্মা নামাজে দাঁড়িয়েছিল, সকাল সকাল না গেলে জ্যামে পড়তে হবে, তাই অপেক্ষা না করে তাড়াহুড়ো করে চলে গেছি। বিরক্তি নিংড়ে ফেলা একটা নিঃশ্বাস ভাসতে শোনা যায় ইফতেখারের। মুখে কোনো বাক্য জাগায় না আর। শ্রাবণও নীরব, যেন ওই মুখের প্রশ্ন পাওয়ারই অপেক্ষা, আর সে তার জবাব দিতে প্রস্তুত। অথচ প্রশ্নকর্তা নীরবই। কয়েক সেকেন্ড নীরব থেকে আবার চোখ তুলে তাকায় ইফতেখারের চোখে। ইফতেখার তার কাণ্ড দেখে ঠোঁট কার্নিশে হাসি জাগিয়ে তোলে। হেলান ছেড়ে উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। তার কার্নিশ টাঙানো হাসি শ্রাবণের মুখেও হাসি এনে দেয়। মাগরিবের আজান পড়ছে, তাই নামাজের জন্য বের হবে ইফতেখার। শ্রাবণের কাঁধে আলতো করে হাত রেখে বলে, মা রেগে আছেন, না বলে আর কোথাও যেও না। বাড়ির বউ তুমি, একা যাওয়ারও প্রয়োজন নেই। ঘরে যথেষ্ট মানুষ আছে সঙ্গে যাওয়ার মতো, বললেই ব্যবস্থা হয়ে যায়। কোথায় আছেন? মসজিদে। এক পা এগিয়েও ফিরে দাঁড়ায় ইফতেখার। পকেট থেকে ফোন বের করে বলে, তোমার ফোন নম্বর দাও, এখনই দাও। শ্রাবণ ফোন হাতে নিয়ে নিচেই লিখে দেয় নম্বর। ইফতেখার ফোন পুনরায় রেখে জিজ্ঞেস করে, ফি দিয়েছ? হ্যাঁ। মাগরিবের নামাজের পর বাড়ি আসেন আফজাল হোসেন। নিয়ম মোতাবেক বিনা অনুমতিতেই 1 কাপ আদা চা নিয়ে হাজির হয়ে যায় পরি। চায়ের কাপ হাতে নিয়েই তিনি জিজ্ঞেস করেন, শ্রাবণ ফিরে নাই? কাকা ফিরছে। সারাদিন সূর্যের আলোতে পাই নাই, সন্ধ্যার চাঁদের আলোতে ভাবিজানরে খুঁজা পাইছি। এই জন্যই নানি ওই দিন কইয়া গেছিল বড় ভাই যেন একটা চাঁদের টুকরা কুড়াইয়া আনছে। চায়ে চুমুক দিয়ে চোখ তুলে তাকায় আফজাল হোসেন। মুখে লাগাম টানে পরি। বেরিয়ে যেতে চায়, তিনি পিছু বলে ওঠেন। কি করে ডাকি ঘরে? আপারেও ডাকি, তিনিও আপনার কাছে কি জানি চাইব মনে হইতাছে। যা বললাম তাই কর। অর্পার ঘরে এসে হাজির হয় পরি। জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়িয়েছে শ্রাবণ। পরি পিছু বলে, ভাবিজান যাইতেন, আপনার শ্বশুর আব্বা সালাম জানাইছে। জায়নামাজ রেখে পাশের ঘরে যায় শ্রাবণ। সালাম দেয় শ্বশুরকে। আফজাল হোসেন জিজ্ঞেস করে, কই গেছিল? জি, ইউনিভার্সিটির কিছু ফি বকেয়া ছিল, পরিশোধ করে এলাম। এখনো পড়তাছো? না, শেষ। তা সবাইরে হয়রান করার দরকার কি? জানা গেলেই পারতা। সবাই যে এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে তা জানলে জানিয়েই যেতাম। তোমরা শহরের মানুষ, রাজনীতি আলাদা মনে করতে পারো। গ্রামের মানুষ অন্যরকম, পরিবার প্রতি আলাদা টান থাকে। ঘরের লোকজন বাইরে থাকলে দুশ্চিন্তা বাড়ে। আসলেই, কিন্তু আমার জানা মতে তো এমনটা মনে হয় না। মুখের উপর অস্বীকার করাটা বেয়াদবি পর্যায়ে গ্রহণযোগ্য হলো আফজাল হোসেনের কাছে। শ্রাবণের মুখে তাচ্ছিল্যকার জবাব অপ্রত্যাশিতও বটে। তিনি গম্ভীর চোখে তাকিয়ে থাকেন। গম্ভীর গলাতেই বলেন, কি মনে হয় না তোমার? এই যে আলাদা টানের কথা বলেন, গ্রামে আমার দেখা এমন কিছু পরিবার আছে যারা ঘরের মানুষ বছর যাবৎ বাইরে থাকলেও খবরই রাখে না। তবে আমার এইটুকু সময় বাইরে থাকায় সবার প্রীতিটা আমারও ভালো লেগেছে। ইস, যদি এমন গুরুত্ব সবাইকে দেয়া হতো। যাই হোক, বাদ দেন। আরো কিছু বলবেন? আফজাল হোসেন একই রকম গম্ভীরতা বজায় রেখে বলেন, যখন ইচ্ছা তখনই বাইরে যাও না। বউ বেটির বাইরে যাওয়ার বেশিরভাগ প্রয়োজন পুরুষই করে দিতে পারে। সেটা যাই হই না, ইফতিরের সঙ্গে নিয়ে যাবা। শ্রাবণ বের হওয়ার আগে অর্পা প্রবেশ করেছে ঘরে। বাবার পাশে বসে বাহু জড়িয়ে আহ্লাদিত কণ্ঠে বলে, আব্বু, আমার 1000 টাকা লাগবে। টাকা দিয়া কি করবা? কিছু লাগলে বলো, আয়না দেই। না, টাকাই লাগবে। আমরা বান্ধবীরা একটা প্ল্যান করেছি, একটা ক্লাস পার্টি করব। বেশি দিন তো নেই, এক একজন এক এক দিকে চলে যাবে। দিবা না? ক্লাস পার্টির কি দরকার? কদিন পর তো বিদায় অনুষ্ঠানই হইব। ধুর, বিদায় অনুষ্ঠানের সাথে পার্টির তুলনা। তুমি টাকা দিবা ব্যাস। আচ্ছা, দেহুম নে। দেখবা না, না দিবা। আচ্ছা। রাতে বৃষ্টি হয়েছে। ভোর সতেজতার রূপ ধরে বসেছে। বৃষ্টিতে মুখরিত ভুবন, বাতাসের শীতল আর্দ্রতা গায়ের লোম দাঁড় করিয়ে দিচ্ছে শ্রাবণের।
গেটের দিকে তাকিয়ে দেখে আবছা ভরে টুপি মাথায় মসজিদ প্রাঙ্গণে ছুটে যাচ্ছে আফজাল হোসেন। এই ঘরের দরজা খোলার শব্দে মূলত ঘুম ভেঙে গেছে শ্রাবণের। ছেলের দুটোকে ডেকে গেলেই কি পারতেন না তিনি? স্বগতোক্তি করতে করতে ব্রাশ ঠেকিয়েছে দাঁতে, পায়চারি করছে আর দাঁত মেজে যাচ্ছে। পরীটাকে ডেকেছিল নামাজের জন্য। একবার সাড়া দিয়ে আবার ঘুমে তলিয়ে গেছে দেখা যায়। পারভিনকে অজু করতে দেখা যাচ্ছে। বাইরের বাথরুম থেকে ইফতেখারকে অজু করে বের হতে দেখা যায়। উঠেছে তবে সাহেব। বারান্দায় ঝুলন্ত গামছায় হাত মুখ মুছতে এলে শ্রাবণ এগিয়ে বলে, বাবা আজ ভোরে জেগে উঠলেন কেন? তুমি ডাকলে তো প্রতিদিনই উঠতাম। আজকে ডেকে দিয়েছে? অপেক্ষায় থাকতে থাকতে নিজে নিজেই উঠে গেছি। মৃদু শব্দে হাসে শ্রাবণ। আপনি একা থাকলে প্রতিদিনই ডেকে দিতাম, যদি আমি জাগতে পারতাম আর কি। আচ্ছা। মাথায় টুপি দিতে দিতে সেও চলে যাচ্ছে মসজিদের উদ্দেশ্যে। শ্রাবণ ঘরে নামাজ আদায় করে সবার আগে রান্নাঘরে এসেছে আজ। নিত্য সকালে শ্বশুর শাশুড়ি চা পান করে জানে সে। মাঝে মাঝে তারও ভোর জমে 1 কাপ চায়, তাই আদা চায়ের ব্যবস্থা করে নিচ্ছে নিজ হাতে। পারভিন এসেই হয়তো চা করতে না গে পুটোবধূ করছে, তাই হাঁড়িতে ভাতের চাল নিতে থাকে। পরীকেও ঘুম থেকে ডেকে যায় ফাঁকে তালে। আফজাল হোসেন বাড়ি ফিরতেই চা দিয়ে যায় শ্রাবণ, নিজেও নিয়েছে 1 কাপ। দরজার সামনে দাঁড়িয়ে ইফতেখারের উদ্দেশ্যে বলে, চা খাবেন আপনি? ইফতেখার আবার ঘুমাতে যাবে ভাবছিল, চায়ের অফার পেতেই কি মনে করে বেরিয়ে এলো। শ্রাবণের হাতের কাপটাই নিয়ে নিয়েছে। মুস্কি হেসে শ্রাবণ আরেক কাপ নিয়ে এসেছে। দুজনের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করলো কিচিরমিচির কলতানে জমে থাকা চা ভোর। কাপের শেষ অংশ চুমুকে নিয়ে ইফতেখার বলল, চলো ঘুরে আসি। এখন কোথায়? চলো, গেলেই তো দেখবে। কাপ রেখে আসি। কাপ রেখে সে জিজ্ঞেস করে, এভাবেই যাব? সমস্যা নেই, কেউ দেখবে না। হাত ধরে বেরিয়ে পড়ে শ্রাবণ। সদ্য ঘুম ভাঙা চোখ কসলাতে কসলাতে পরি দরজার সামনে থেকে পিছু বলে, কই যান ভাবি? দেখি তোমার ভাইজান কোথায় নিয়ে যায়। ইফতেখার শ্রাবণের হাত ধরে পশ্চিমে হাঁটতে শুরু করেছে। গোয়ালে কর্মরত অবস্থায় বকুল কাকাকে পাওয়া গেছে, মাত্রই এসেছেন তিনি। ইফতেখার পিছু ডেকে নৌকার চাবি ও বৈঠা চায়। শ্রাবণ বিস্মিত চোখে তাকিয়ে বলে, নৌকা ভ্রমণে নিয়ে যাবেন? কেন যাবে না? অবশ্যই। বৃষ্টিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে নৌকা, তাই বকুল কাকা এক টুকরো কাপড় দিয়েছে সাথে মুছে নেওয়ার জন্য। প্রথমবারের মতো আজ ইফতেখারকে বৈঠা হাতে দেখেছে শ্রাবণ। বিস্তীর্ণ বিলে নৌকার 2 প্রান্তে দুজনের বিচরণ। বাতাসের শীতল স্পর্শ আর মনে জাগা প্রণয়ের টান উভয় সুন্দর। আর সুন্দর বিলের দর্শনরূপ। সদ্য প্রস্ফুটিত হওয়ার সকাল, অবর্ণনীয় সুন্দর নৌকার মাঝিও। ঘাস ও লতাচ্ছাদিত প্রান্তরটুকু পেরিয়ে নৌকা পানির স্বচ্ছতা ছুঁয়ে নিতেই দুষ্টমিযোগে শ্রাবণ পানির ছিটা দেয় ইফতেখারের মুখে। ইফতেখার হাসি মুখে ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করে নেয়। বৈঠা ক্রিয়া থামিয়ে শার্টের বাহুতে মুখ মুছে তাকিয়ে বলে, আমি দিলে অর্ধেক ভিজে যাবে। ইস, আমি কি আপনাকে এতটা ভিজিয়ে দিয়েছি? কিন্তু আমি ভেজাতেও পারি। শ্রাবণ হাসি ঠোঁটে চেপে পুনরায় দুহাত স্বচ্ছ পানিতে নাড়াতে থাকে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। সেদিন তোতা পাখি সাঁতার কাটতে নেমে গেছিল এখানে। চলো তবে আমরাও নেমে পড়ি। আপনি নামেন। আমি একা নামবো না, তোমাকে নিয়েই নামবো। আমার এত শখ জাগেনি সকাল সকাল ভিজতে। ইফতেখার দুষ্টু হেসে একদিকে ভর করে নৌকা হালকা কাত করে দেয়। ফেলে দিই? শ্রাবণ নৌকা 2 প্রান্ত আঁকড়ে ধরেছে সাথে সাথে। ভয় পাই না আমি, ফেললে আপনাকেই তুলতে হবে। এত ভরসা? প্রেম। দুষ্টু প্রত্যুত্তরের সাথে দৃষ্টি ডানে সরিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে শ্রাবণ। ইফতেখারও নিঃশব্দে হাসে তার দুষ্টু ক্রিয়ায়। পুনরায় বৈঠা চালিয়ে যায় শাপলা বিলের দিকে। শ্রাবণ জানতে চায়, ওই পাশে ঘাসের পাকানো জট, এই পাশে শাপলার জট, তবে এইটুকু অংশ ফাঁকা কেন? বর্ষার আগে মাটি কাটা হয়েছে এদিকে, তাই ঘাস জন্মানি। আপনাদের জমি নেই এদিকে? এখানে নেই, ওদিকে আছে সব, ছেড়ে এসেছি। আজ শাপলা বিল ঘুমায় না। ঘুমের সময় হয়নি হয়তো এখনো। প্রতিটি ফুল সুব্রতা ফুটিয়ে রেখেছে বিল জুড়ে। ওই দূরে আরও 2টো নৌকা লক্ষণীয় হচ্ছে। ভোরের আলো ফুটতেই বাচ্চারা শাপলা কোড়াতে চলে এসেছে। কিন্তু এই দম্পতি শাপলা কোড়াতে আসেনি, এসেছে রাত জাগায় তারাদের প্রভাতের শুভেচ্ছা জানাতে। এসেছে গল্পে স্বল্পে প্রণয়ের মালা গাঁথতে। শুভ্র শাপলা নৌকা ঘিরে রেখেছে চারিদিক থেকে। ইফতেখার নিজ প্রান্ত ছেড়ে ঠাঁই নিয়েছে শ্রাবণ প্রান্তে। পাশাপাশি বসে জমিয়েছে গল্প সম্ভার। স্থির নৌকায় জানাচ্ছে নিজেদের। গল্প করতে করতে হাতে শাপলার মালা তৈরি করছে শ্রাবণ। ইফতেখার পাশ থেকে একটা কপাট মেলে রাখা পূর্ণ শাপলা নিয়ে শ্রাবণের কানে গুজে দিয়ে বলল, ফুটন্ত শাপলা আর আমি সবই আছে পাশে, তবে আজ কেমন লাগছে এসে? হাতের গড়া শাপলার মালা ইফতেখারের গলায় দিয়ে শ্রাবণ মিষ্টি হেসে প্রত্যুত্তর করে, অপূর্ব।
গলার মালায় হাত রেখে ইফতেখার বলল, মালা পরে মেয়েরা, আমার গলায় কেন? বিয়েতে মালা বদল হয়নি তাই। আচ্ছা। খিলখিলিয়ে হাসে শ্রাবণ। নিজের গলা থেকে মালা খুলে শ্রাবণের গলায় বদল করে নেয় ইফতেখার। পরক্ষণে কোমল স্পর্শ স্থির করে কপালে। শ্রাবণ বাড়ি নিয়ে আসার জন্য 1 আটি পরিমাণ শাপলা তুলে নিয়েছে। আটি বেঁধে দিয়েছে ইফতেখার নিজেই। মেঘেরা গুড়ুম গুড়ুম ডাকছে। যখন তখন শ্রাবণধারা বইতে পারে, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শাপলা বিল ত্যাগ করে এই যুগল। সময়টা অনন্য ছিল দুজনের জন্যই। বাড়ি ফিরেই দেখে রক্তাক্ত মাথায় এসে দুয়ারে দাঁড়িয়েছে গ্রামের এক মধ্যবয়সী লোক। জীর্ণশীর্ণ দেহ আর পরনে মলিন লুঙ্গি। এক হাতে মাথা চেপে রেখে দাঁড়িয়েছে চেয়ারম্যানের মুখোমুখি। সঙ্গে আছেন এমনই জীর্ণশীর্ণ দেহের অধিকারী এক মহিলা। মাথায় ঘোমটা থাকলেও গলার স্বর যথেষ্ট উঁচু। অশ্রুসিক্ত উভয়ের নয়ন। হামলাকারীর নামে বিচার দিচ্ছে চেয়ারম্যান সমীপে। দূর থেকে দেখে ইফতেখার ও শ্রাবণের ভুরু মাঝে কুচকানো ভাব চলে আসে। ইফতেখার এগিয়ে যায় দ্রুত পায়ে। শ্রাবণও চিন্তিত ভঙ্গিতে গলার মালার কানের ফুল হাতে নামিয়ে নেয়। দ্রুত কদম ফেলে এগিয়ে যায় ইফতেখারের পিছু পিছু। ইফতেখার লোকটির পাশে দাঁড়িয়ে বলে, খায়ের কাকা, কি হয়েছে? লোকটি হামলাকারীর নামের আগে গালি দিয়ে জানায় তার ভাতিজা তাকে মেরেছে। মহিলার কর্কশ কণ্ঠে উচ্চারিত হয়। ঝগড়া শুরু হয়েছে তাদের দুই চায়ের মধ্যে। কথা কাটাকাটি চলার এক পর্যায়ে হুট করে ছেলে ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তার স্বামী অর্থাৎ খায়ের লোকটি তখন এগিয়ে ধমকে কৈফত চাইতে গেলে তার উপরই খুঁটি হাতে হামলা করে বসেছে। মাথা থেকে রক্ত ঝরিয়েছে। তারা শিগগির এর বিচার চায়, এক্ষুনি চায়। আফজাল হোসেন বারান্দার প্রবেশপথে দাঁড়িয়ে থেকে বলছেন যে, আচ্ছা আমি দেখুন না, তুই গিয়া চিকিৎসা নে। না, আগে বিচার করেন। এহেন স্যার বিচার চাই। কয়দিন পরে পরেই হ্যাঁ দৌড় মারতে আইব কে? এর আগেও মেম্বার বিচার কইরা দিছে, কোনো মান্যতা হাই করে না। আপনি কিছু করবেন নাকি কন? বললাম তো আমি দেখুন, তুই যা। ইফতেখার তার কাঁধ স্পর্শ করে বলে, কাকা আপনি ডাক্তারের কাছে যান, আব্বা বলছে তো দেখবে, চিন্তা করবেন না। অপরাধ যখন করেছে বিচার হবে। কাকি আপনি নিয়ে যান তো, রক্ত ঝরা বন্ধ করুন আগে। তারা বাড়ির বাইরে গেলেই আফজাল হোসেন ইফতেখারকে বলেন। ইফতেখার মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। সাথে সাথে শ্রাবণ পিছু বলে দেয়, আপনি আবার উল্টাপাল্টা করতে যেন না, যেন মাথা গরম হতে সময় নেয় না তো আপনার আবার। ইফতেখার এক পলকের জন্য পিছু ফিরে তার দিকে তাকায়। আফজাল হোসেন ও শ্রাবণের কথার সুর ধরে বলে, ও তুই কিছু করিস না, জেনে আয় শুধু। ইফতেখার চলে যেতেই শ্রাবণ শাপলার আটি হাতে বারান্দায় আসে। তার বড্ড খারাপ লাগছে তাদের দেখে। রাগ হচ্ছে ছেলেটার উপর। একটা ছেলে কিভাবে একটা মাতুল্য নারীর গায়ে লাথি মারতে পারে, বাবাতুল্য চাচার মাথা ফাটিয়ে রক্তাক্ত করতে পারে। পারভিনের সাথে দাঁড়িয়ে অরপার পরিও দেখছিল এতক্ষণ তাদের। শ্রাবণ পরীর হাতে শাপলার আটি ধরিয়ে দিতে পরি জানতে চায়, আপনারা নৌকা দিয়া ঘুরে আইলেন? শ্রাবণ চিন্তিত মুখে মাথা নেড়ে পরীর জবাব দিয়ে আবার পিছিয়ে গিয়ে দাঁড়ায় আফজাল হোসেনের সামনে। ওনাদের একটা জিডি করলে ভালো হতো না আব্বা? বিচার যখন আমি বসামো, জিডির কি দরকার? আইনও তো বসে থাকার জন্য সৃষ্টি হয়নি। আপনি পুলিশ ডেকে দিলেই হয়তো বেশি ভালো হতো। যেহেতু কদিন পরই ছেলেটা তেরে মারতে যায় বলল, ভয়ের জন্য হলেও আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আমি যা বুঝি তুমি তা বুঝো না। তা হয়তো বুঝি না, কিন্তু স্পর্ধাটুকু পরিমাপ করতে পারি। কতটা জঘন্য স্পর্ধা নিয়ে সে কোনো মাকে লাথিতে ফেলে দেয়, তার শাস্তিটাও তো সেরকমই হওয়া দরকার। এক বাড়ির এক মানুষ, আজ ঝগড়া লাগলে কালকে আবার একত্রে চলবো। এসব ব্যাপার আইনি ঝামেলা না টানাই ভালো। দুঃখের সাথে ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিল্যকর একটা হাসি স্পষ্ট করে শ্রাবণ বলে, আজ মাথা থেকে কয়েক ফোঁটা রক্ত ঝরিয়েছে, কাল যে প্রাণটাকেই দেহ থেকে ঝরিয়ে দেবে না তারও নিশ্চয়তা নেই। কথা বলেই হাত মুখ ধুয়ে নিতে চলে যায় সে। আফজাল হোসেন তাকিয়ে থাকেন তার যাওয়ার পানে। বড়দের কথার উপর ছোটদের দখল দেওয়াটা তিনি ঠিক পছন্দ করেন না, কিন্তু যুক্তি ও স্পষ্ট বাদিতায় আকৃষ্ট হন বটে। এই মেয়েটা ভাষ্যের দিক থেকে ভীষণ সুস্পষ্টবাদী, কিন্তু কথাগুলো বলে বিদ্ধ ভাবার্থে। সরল বাক্যের জটিলতার ভাব স্পষ্ট না করলেই যেন চলে না তার। উপস্থিত পারভিনের কাছেও ভালো লাগলো না শ্রাবণের আচরণ। শ্রাবণ যখন রান্নাঘরে আসে, পারভিন তখন আফজাল হোসেনের নাস্তা গোছায় প্লেটে। শ্রাবণকে দেখতেই গম্ভীর মুখে বলে, 5-6 বছর যাবৎ চেয়ারম্যান তিনি, এমনি এমনি দায়িত্ব পালন করতেছে না। ছোট মানুষ, ছোটর মতো থাকবা। মুরব্বিগো কথা কাজের উপর পাকনামি করা ছাড়ো, এসব তোমারে সাজে না। বউ না খালি, আমার একটা মাইয়াও আছে ঘরে, তোমারও ভিন্ন চোখে দেখি না। হয়তো শাশুড়ির কথা গায়ে লাগবো বেশি, কিন্তু এইসব বেয়াদবি। উচ্চ ডিগ্রি পাইছো, কিন্তু আদব কায়দা তেমন পাও নাই দেখতাছি। শ্রাবণ কোনো কথা রাখে না তার বিপরীতে। পারভিন প্লেট নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে যায়, ঢাকনার নিচে রুটি আছে,
হাঁড়িতে ভাতও আছে, যেটা ভাল লাগে খাও। শ্রাবণ প্লেট নিয়ে 2 মুঠো ভাতই তুলে নিল। রান্নাঘরের জানালার পাশে মোড়া পেতে বসে এখানেই খেতে লাগলো। এক লোকমা মুখে তুলে বাইরে তাকিয়ে থাকে ভাবুক ভঙ্গিতে। পরবর্তী লোকমায় এভাবে পড়ে যায় অস্বাভাবিক বিরতি। পরি অর্পার জন্য খাবার নিতে এসে তাকে এভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলে, ভাতে মাছি পড়ব তো ভাবি, কি এত ভাবতেছেন? মুখে মৃদু হাসি এনে ডানে বামে মাথা নেড়ে খাওয়ায় মনোযোগ দেয় পুনরায়। বাইরে এসে ইফতেখারের দেখা পায়। বৃষ্টি নামতে শুরু হয়েছে ফোঁটা ফোঁটা। ইফতেখার উঠোন ভেদ করে দৌড়ে আশ্রিত হয় বারান্দায়। মাথার চুল ঝাড়তে ঝাড়তে যায় বাবার ঘরে। শ্রাবণ বারান্দায় দাঁড়িয়েই শোনে তাদের কিছু কথোপকথন। শফিক ছেলেটাকে বাড়ি গিয়ে পায়নি সে। তার মায়ের কাছে শুনে এলো কিছু। তিনি জানালেন উল্টো তারাই স্বামী স্ত্রী মিলে আগে হামলা করেছে তাদের মা, ছেলে আর বাবার উপর, তাই তারাও পাল্টা দিয়েছে। বাবা মাকে অক্ষত অবস্থায় দেখা গেছে। ছেলেকে যে খুব মেরেছে বিশ্বাসযোগ্য নয়। ইফতেখার তাদের 3 জনকেই বিকেলে আসতে বলে এসেছে চেয়ারম্যান বাড়িতে। মলিন মুখে কলেজের জন্য তৈরি হয়েছে কান্তা। এরই মধ্যে নামতে শুরু করেছে টুপটাপ ফোঁটা ফোঁটা বৃষ্টি। ছাতাটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। ছাতাবিহীন বের হলেই না মাঝ রাস্তা ছুতে ছুতে ভিজে যাবে পোশাক আদি। কিছুক্ষণ খুঁজে বারান্দায় দাঁড়িয়েছে মায়ের অপেক্ষায়। পুকুরে হাঁড়ি পাতিল মাজতে গিয়েছিল শিরিন। বৃষ্টি পড়তে দেখেই ঝটপট কাজ সেরে বাড়ি ছুটে এসেছে। বারান্দায় বোরকা পরে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেই তার কপাল কুঁচকে আসে। হাঁড়িগুলো চটের বস্তায় উপর করে রেখে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করে, কই যাস তুই? কলেজে। কোনো কলেজ ফলেজে যাওয়া লাগবো না, ঘরে যা। বোরখা খোল গিয়া কইতাছি। পরীক্ষা, আমার যাইতেই হইব। কোনো পরীক্ষাও লাগতো না আমার। বহুত করছস পড়াশোনা। আম্মা এমন করো না তো, সময় চলে যাইতেছে। ছাতা কই রাখছো? ছাতা পাতার খবর জানি না। তোর ঘরে যাইতে কইছি, তুই ঘরে যা। লাগবো না তোমার ছাতা। ধমক দিয়ে উঠোনে নেমে যায় কান্তা। শিরিন পিছু হতে গলা উঁচিয়ে বলে, এই যে যাইতাছো যাও, আর আহিস না। বিপরীতমুখী দুয়ার হতে মজিদা বলে, যাক না, এমন করস কে? পরীক্ষা যখন কলেজে যাইতো না? আরে ভালা না, ভালা না। ভালো হইলে ঠিকই পড়ালেখা করাইতাম। কেন, কি করছে? করে নাই, করতে কতক্ষণ। বন্ধু বান্ধব লইয়া চলা হইলে লাগতো না এরকম পড়ালেখা। বিয়া দেমু, জামাইয়ের ঘরে গিয়া সংসার করব। পড়ালেখা দিয়ে কি হইব? ঠমকে ঠমকে ঘরে চলে যায় শিরিন। বলতে গিয়েও যেন বলতে পারে না, কারণ কানাঘোষায় জানাজানি হবে। গরিব এমনিতেই মূল্যহীন। কোনো অসম্মানজনক কথা জুড়লে কন্যা প্রদানের জন্য একটা ভালো ঘরও খুঁজে পাওয়া যাবে না। এমনিতেই তো পাত্র মেলে না। পাত্রের দুর্নাম রটলে এই মেয়ের কি করবে? বুক ভরা কষ্ট একা একাই পুষে যায় বুকের মাঝে। মনোযোগ দেয় আসবাব গোছানোর কাজে। হাড়ির ঢাকনা খুলে দেখে ভাতও খেয়ে যায়নি মেয়ে। না খেয়ে মুখটা শুকিয়ে যাচ্ছে একদম। মায়ের কষ্ট লাগে না বুঝে চেহারা দেখে, কিন্তু রাগও তো কমানো যায় না। কত স্পর্ধ নিয়ে বলে দিল বিয়ে দিতে হলে ওই ছেলের সাথেই দিতে। দুয়ের যে কোনো দিক হতেই মিলবে না। এটা কি একবার ভেবেছে? বাজারে ছাত্রলীগের ক্লাবে বসেছিল বিপু। চোখের পলকে একবার মনে হলো রিকশায় কান্তাকে দেখল, কিন্তু কান্তা তো হেঁটে যাওয়া আশা করে। মনের সন্দেহ বলে ছেড়েও যেন ছাড়তে পারল না। দুপুরে মন টেনে আনলো তাকে কলেজের দিকে। কলেজ ছুটির সময় এসে দাঁড়িয়ে রইল কলেজের পাশে। যদি এসে থাকে অবশ্যই দেখা হবে। হলোও তাই। কান্তা বের হওয়ার সময় তাকে দেখেছে রাস্তার বিপরীতে। এড়িয়ে যেতে 2 পা এগিয়েও থেমে গেল। পুনরায় তাকিয়ে রাস্তা পেরিয়ে বিপুর কাছেই গেল। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বিপু জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে ভিড় কাটিয়ে ওঠার নিমিত্তে। সাথে কান্তাও হাঁটে সমতলে। ছাত্রছাত্রীদের উপস্থিতি অংশ কাটিয়ে এলেই পায়ের গতি ধীর করে হাঁটতে থাকে দুজনেই। কান্তাকে জিজ্ঞেস করে, তোকে দেখা যায় না কেন আজকাল? কি দরকার? দেখাটাই দরকার। দৃষ্টি ফিরিয়ে বিপুর চোখে তাকায় সে একবার। বিপু তার বাম পাশ থেকে ডান পাশে এসে হাঁটে। তার লক্ষ্য করে কান্তা বলে, ঘরে থাকতেই তো আমার ভয় করে। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে কি হবে? একটা গাড়ি এসে মেরে দিয়ে গেলেও ভালোই হবে। একটা চর দিব কষিয়ে। এক চরে যদি মেরে ফেলতে পারেন তো দেন। তোকে মেরে আমি জেল খাটতে পারবো না। আর আমাকে অন্যের ঘরে খুব দেখতে পারবেন। আবার বিয়ে ঠিক হয়েছে? বিপু কৌতূহলী চোখে তাকায় কান্তার দিকে। কান্তা মলিন মুখে পথ চলতে চলতে জবাব দেয়, হতে কতক্ষণ? আম্মাকে বলে দিছে আপনার কথা। তারপর মায়ের খেয়ে এই কদিন যাবত আমি ঘরে বন্দি। একটু মেজাজাই জবাব দেয় কান্তা। বিপু চুপ করে থাকে। জানিয়েই ভাবতে যায়, এলোমেলো লাগে শুধু। কিনারা পাচ্ছে না যে ঠিক কি যে সে করবে।
হুট করে হাতটা ধরে ফেলতে পারে না চতুর্দিকে ঘিরে থাকা সমস্যার কারণে। একটা পথ তো অন্তত খোলা থাকতো। ভাইয়ের সাথে একটু কথা বলে ক্লিয়ার হতে চাইছিল ব্যাপারটা। একে তো বড় ভাই, সেভাবে সবটা বলা যায় না খুলে। দ্বিতীয় এই আলাপ করতে যাবে দেখলেই কেমন খাপছাড়া জবাব দিয়ে বসে ভাই। এখন এত প্যারা নেওয়ার কি আছে? বয়স খুব হয়ে যায়নি, সময় খুব বাকি। কান্তা পড়তে থাকুক, বাড়িঘর ঠিকঠাক হোক। এক বউ এসেই তো ঘর পায়নি এখনো। বিপু ভাবনা নিয়ে চুপ থাকলেও কান্তা আরো বলে, শুধু আম্মাই না, আব্বাও টের পায় কিছু কিছু। আপনি বাড়ির সামনে গেছেন? কান্তার চোখে একবার তাকিয়ে মিনমিনে গলায় বলে, গিয়েছিলাম, তোর আব্বার সাথে ভুলে ভালে দেখা হয়েছিল। ভুলে ভালে দেখা? দিলেন তো আমার বাইরে বের হওয়া বন্ধ করে। আজকে পরীক্ষা দিতেও বের হতে দিচ্ছিল না আম্মা, অবাধ্য হয়ে এসেছি। এই যে এখানে সাথে সাথে ঘুরতেছেন, বাজারে যদি আব্বা থাকে কেমন হইব? থাকলে থাকুক, দেখলেই তো ভালা। রাগারাগি যা করার করে তাড়াতাড়ি মেনে নিব। স্বপ্ন? দুঃস্বপ্ন? স্বপ্ন? তুই কেন আইসলি প্রেম করতে? আপনি কেন ডাকছেন আমারে? আমি ডাকলেই তোর আশা লাগবে? তো চলে যান। তুই না কাঁদলে ঠিকই যাইতাম। বই গেছে আপনার জন্য কাঁদতে। তো কার জন্য মাইর খাইলি? জবাব দেয় না কান্তা। ব্যথিত নয়নে একবার ওই মুখে দেখে, আবার সামনে তাকিয়ে হাঁটতে থাকে। বিপু ঠোঁট প্রাঙ্গণে মৃদু হাসির ঠাঁই দেয়। বাজার ছুঁয়ে নিয়েছে, তবুও বিপু সরে না পাশ থেকে, সাথেই চলছে। কান্তা বিব্রত হয়ে বলে, দূরে যান, এলাকার মানুষজন দেখলেই সমস্যা বাঁধবো। দেখলে দেখুক। দেখুক মানে কি? এত বেশি না বললেই কি তোর হয় না? চুপ হয়ে যায় কান্তা। হাঁটতে থাকে নিজের মতো করে। আগের তুলনায় পায়ের গতিও বেড়ে এসেছে। বিপু সেই গতিতে তাল মেলায়, প্রস্তাব করে, আয় বালুর মাঠে যাই। না। কেন? কোনো মাঠে ঘাটে যাওয়ার শখ আমার মনে ধরে নাই। যেতে হলে আপনার বাড়ি নিয়ে যান। যাবি তো আয়, বাড়ি যাই। বিপুর ঠোঁটে হাসি থাকলেও ভ্রুর কোনো সংকুচিত হয়ে থাকে কান্তার। এর বিরক্তি দেখতেও ভালো লাগে বিপুর। এতেও মায়া জন্মে মনের কোণে। দোকানপাট ছেড়ে যাচ্ছে সব। জিজ্ঞেস করে,